আর নিউজ 18 প্রাইমে এবার নজর রাখতে হচ্ছে বাংলাদেশ ইস্যু। আর সেই বাংলাদেশ ইস্যুতেই রাজ্যসভা মুলতুবি। বাংলাদেশ নিয়ে সংসদে প্রধানমন্ত্রীর বিবৃতির দাবি। পড়শি দেশে সংখ্যালঘু পীড়ন নিয়ে প্রধানমন্ত্রীর বিবৃতির দাবি। আরো বিস্তারিত এই বিষয়ে মৈত্রেয়ী জানাতে পারবে। মৈত্রেয়ী রয়েছে সরাসরি। মৈত্রেয়ী, দেখো, আজকে রাজ্যসভার তৃণমূল কংগ্রেসের দলনেতা আবির একুব রায়ন তিনি দাবি করেছেন যে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর যে নিপীড়ন চলছে সেই পরিপ্রেক্ষিতে তাদেরকে রক্ষা করার জন্য কি কি পদক্ষেপ করা যায় বা কি পরিস্থিতি রয়েছে সেই নিয়ে প্রধানমন্ত্রীর বিবৃতি দিন এবং সেই বিবৃতি তারা দাবি করেন। এবং যখনই প্রধানমন্ত্রীর বিবৃতি একুব রায়ন দাবি করছিলেন তখন শাসক দলের তরফ থেকে তারা সরব হন। শাসক দলের তরফ থেকে যারা সাংসদরা ছিলেন তারা সরব হয়ে ওঠেন। অন্যদিকে পাল্টা স্লোগান দিতে থাকে তৃণমূল কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলের সাংসদরা। এবং এই হৈহট্টগোলের মাঝেই রাজ্যসভা স্থগিত করার কথা ঘোষণা করেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়। তৃণমূল কংগ্রেসের বক্তব্য খুব স্পষ্ট। তাদের বক্তব্য যে যেভাবে যে সংখ্যালঘুদের উপর যে নিপীড়ন চলছে সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর বয়ান দেওয়া উচিত। সংসদে দাঁড়িয়ে সদনের সমস্ত সদস্যকে জানানো উচিত যে সেখানে তাদেরকে প্রোটেক্ট করার জন্য কি ব্যবস্থা দিচ্ছে ভারত। ফলে সেই কারণেই প্রধানমন্ত্রীর বক্তব্যের দাবি জানানো হয়েছে এবং সেই কারণেই আজকে এই দাবি জানান রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা একুব রায়ন। বেশ মৈত্রেয়ীর সঙ্গে থাকো। প্রধানমন্ত্রীর বিবৃতির দাবি তৃণমূলের রাজ্যসভায়। আর প্রধানমন্ত্রীর বিবৃতি চেয়ে হইচই তৃণমূলের, গোটা দিনের জন্য স্থগিত রাজ্যসভা। My point of order is on Rule 251, sir. I request you, through you, sir, the situation in Bangladesh, we want the Prime Minister to come and give a statement. বাংলাদেশে যে পরিস্থিতিটা চলছে এবং সংখ্যালঘুদের উপরে যেভাবে অত্যাচার হচ্ছে এটা নিয়ে প্রধানমন্ত্রী চুপ কেন? ওদের যখন ভোটের বেলায় থাকে, ইলেকশনের সময় ওরা হিন্দু হিন্দু করে ভোট নেয়। আর আজকে প্রধানমন্ত্রীর কাছে 1 মিনিটের সময় নিয়ে যে রাজ্যসভাতে এসে যে সংখ্যালঘুদের উপরে অত্যাচার হচ্ছে বাংলাদেশ সেটা নিয়ে একটা স্টেটমেন্ট রাখবেন। আমাদের এই দাবিটা একুব রায় রাজ্যসভাতে রেখেছে। আমরা আশা করছি সেশন আরেকটা সপ্তাহ আছে, প্রধানমন্ত্রী এটার উপরে মুখ খোলা উচিত। আমি কাকে নেতা মানব, একুব রায়নকে না মমতা ব্যানার্জি? একই দল থেকে সমান্তরালভাবে দু ধরনের বিবৃতি আসছে। আমরা জানি যেটা বলেছেন মুখ্যমন্ত্রী সেটাই তৃণমূল কংগ্রেসের শেষ কথা। তিনি বলেছেন যে আমরা কেন্দ্রের দিকে তাকিয়ে আছি, কেন্দ্র যেটা করবে আমরা তার সঙ্গে আছি। এখন কেন্দ্র কি করছে না করছে, হিন্দুদের জন্য চোখের জল যারা ফেলছেন তারা প্রধানমন্ত্রীকে ফোন করে জেনে নিন। সমস্ত কথা তো বাইরে বলা যাবে না। বাংলাদেশের সংখ্যালঘুদের সাহায্য করুক ভারত সরকার। যারা চলে আসতে চাইছেন তাদেরও সাহায্য করুক নয়াদিল্লি। গতকালও কেন্দ্রকে এভাবেই নিশানা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারত সরকার প্রতিনিধি পাঠিয়েছে, এটা তো ভারত সরকারের দেখার কথা, আমার তো দেখার কথা নয়। তো আমাদের লোকেদের ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক, এটা তো আমি অলরেডি বলেছি। আমরা চাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মাস্ট অ্যাক্ট। বর্ডার থেকে তো অনেকে চলে আসছে আমি শুনছি, কিন্তু বিএসএফ কোথাও আটকাচ্ছে না। ইন্দো বাংলাদেশ একটা বর্ডারও তো বন্ধ করা হয়নি। বন্ধ করলে তো ইনস্ট্রাকশনটা আমাদের কাছে থাকতো। আমাদের কাছে এই ধরনের কোনো ইনস্ট্রাকশন নেই। কাজেই টোটালটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ব্যাপার। আমরা শুধু চাই তারা আমাদের মাইনরিটিসদের রক্ষা করুক। যাদের বিরোধিতা করা সেটা করতে পারতাম আমরা। বিরোধী দল এখানে দায়বদ্ধতার পরিচয় দিচ্ছে, দায়িত্ব নিয়ে দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে। আর কেন্দ্রের শাসক দল তারা যদি নিজেদের রাজনীতি করবার জন্য প্রধানমন্ত্রী যেটা দায়িত্ব সেটা তারা পালন করছে, বলুন আইনটা নিজের হাতে না নিয়ে ভারত সরকারকে পালন করতে। আর এরই পাশাপাশি নজর রাখবো ভোটের আগেই দিল্লিতে সতর্ক পুলিশ। দিল্লিতে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে পুলিশি অভিযান। আরো বিস্তারিত এই বিষয়ে মৈত্রেয়ী জানাতে পারবে। সরাসরি মৈত্রেয়ী আমার সঙ্গে রয়েছে। মৈত্রেয়ী, ভোটের আগেই দিল্লিতে পুলিশ সতর্ক, কি কি সতর্কতা নেওয়া হচ্ছে, কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে এ বিষয়ে?
দেখো দিল্লিতে আগামী বছরের গোড়াতেই নির্বাচন রয়েছে, দিল্লি বিধানসভার নির্বাচন, এবং সেখানে দাঁড়িয়ে একদিকে আপের তরফ থেকে আপের যারা নেতৃত্বরা রয়েছেন এবং মুখ্যমন্ত্রী আতাশি তিনি বারবার সরব হয়েছেন যে ভোটার লিস্ট থেকে অনেক বৈধ ভোটারকে বাদ দেওয়া হয়েছে এবং সেখানে অনেক অবৈধ ভোটার প্রবেশ করছে, এবং একই সঙ্গে অনুপ্রবেশ ইস্যুটা, অর্থাৎ অনুপ্রবেশকারীরা দখল নিচ্ছেন দিল্লির, এমন অভিযোগও কিন্তু রাজনীতির সারফেসে উঠে গেছে। এবং বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতির কথা মাথায় রেখেও লেফটেন্যান্ট গভর্নর VK সাক্সেনা তিনি গতকাল পুলিশ কমিশনারের কাছে, দিল্লি পুলিশ কমিশনারের কাছে একটি চিঠি লেখেন এবং সেখানে তিনি বলেন যে সমস্ত অনুপ্রবেশকারীরা রয়েছেন দিল্লিতে তাদের খুঁজে বের করতে হবে এবং তাদের যে সমস্ত ডকুমেন্টস রয়েছে সেটা ভেরিফাই করতে হবে এবং পর্যাপ্ত ব্যবস্থা নিতে হবে। তারপরে দিল্লি পুলিশ ইতিমধ্যেই শতপ্রণোদিত, তারপরে দিল্লি পুলিশ তৎপর হয়ে উঠেছে এবং আমরা যেটা জানতে পারছি আজ সকালেই তারা উত্তর পূর্ব দিল্লির একাধিক জায়গায় তারা সেখানে গিয়ে যেখানে অবৈধ অনুপ্রবেশকারীরা রয়েছেন, মাফ করবে, অনুপ্রবেশকারীরা যেখানে অবৈধভাবে থাকছেন সেই জায়গাগুলিকে তারা আইডেন্টিফাই করার চেষ্টা করেন এবং সেখানে তারা নথি চেক করেন। এবং আমরা দিল্লি পুলিশ সূত্রে যেটা জানতে পারছি আগামী দিনে এই চেকিং আরো বেশি বাড়ানো হবে দিল্লি পুলিশ সূত্রে, অর্থাৎ অনুপ্রবেশকারী কারা কারা রয়েছেন, এখানে কারা কারা বাস করছেন, তারা কোন দেশের নাগরিক সেটা আইডেন্টিফাই করা এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, সেই কাজ এবার দিল্লি পুলিশ শুরু করে দিয়েছে জোর কদমে। বেশ মৈত্রেয়ী। অন্যদিকে হিলি সীমান্ত, বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদ ভারতীয় সেনাদের স্মরণ, দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্তে শহীদ স্মরণ। হিলির মাঠে 71 সালের 12ই ডিসেম্বর শহীদদের সৎকার এবং সেনার উদ্যোগেই 468 জন শহীদকে স্মরণ করা হয়। আজকে যে ছবিটা ধরা পড়ে সেই ছবিটা সম্বন্ধে জানতে চাইবো, অনুপ রয়েছে আমার সঙ্গে, আরো ডিটেইল জানাতে পারবে অনুপ। হ্যাঁ দেখো সোনিয়া, 1971 সালে যে বাংলাদেশ স্বাধীন হয়েছিল সেই সময় ভারত পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে কিন্তু 468 জন সেনা শহীদ হয়েছিল। সেই সময় তাদেরকে হিলি যে ফুটবল মাঠ রয়েছে সেই ফুটবল মাঠে তাদেরকে সেখানে দাহ করা হয়েছিল, গণদাহ সেখানে হয়েছিল। সেই সময় সেই যে গণদাহ এবং শহীদদের যে স্মরণ, সেই স্মরণে কিন্তু প্রত্যেক বছর হিলি এই ফুটবল মাঠে শহীদদের স্মরণ করে সেনাবাহিনীরা। তাদের BSF এবং আধা সেনাবাহিনীর যে আধিকারিকরা তারা সেখানে উপস্থিত হন প্রত্যেক বছর এই 12 ডিসেম্বরে, এবং সেখানে জেলা আধিকারিক থেকে শুরু করে সমস্ত পদাধিকারীরা সেখানে উপস্থিত হন এবং আজ সকালেও কিন্তু সেই মতন সেখানে শহীদদের স্মরণ করা হয়। তো বাংলাদেশ যে স্বাধীন হয়েছিল সেই স্বাধীনের মূল যে অংশটা সেখানে কাজ করেছিল, প্রায় 6টি সেনার ব্রিগেডিয়াররা তারা সেখানে কাজ করেছিল এবং সেই সময় গোর্খা রেজিমেন্ট থেকে শুরু করে বিভিন্ন রেজিমেন্টের সেনা বাহিনী সেখানে কিন্তু এসেছিল এবং সেই সেনাবাহিনীর যে স্মরণ, সেই স্মরণেই কিন্তু আজকেও তার ব্যতিক্রম হয়নি। বেশ অনুপ। ইন্ডিয়ান আর্মি থেকে এটা বানানো হয়েছিল এবং প্রত্যেক বছর ইন্ডিয়ান আর্মি এখানে একটা কন্টিনজেন্ট পাঠান 12 তারিখে, আর এই পার্টিকুলার রেসপন্সিবিলিটিটা জেলা সৈনিক বোর্ডের দায়িত্বে থাকে। এই ওয়ার মেমোরিয়ালটা 2022 সালে যখন সড়ক নির্মাণের সময় নষ্ট হয়ে গেছিল, ইন্ডিয়ান আর্মির নেতৃত্বে এইটাকে আবার নবীকরণ করা হয়েছিল। আজকে আমাদের কাছে এখানে হিস্টোরিক্যাল বাস্ট বানানো হয়েছে, এখানে ম্যাপস লাগানো হয়েছে যাতে প্রজন্ম, আমাদের যে পরবর্তী প্রজন্ম আছে তারা যেন এর ব্যাপারে জানতে পারে, শিখতে পারে।